Assalamu alaikum. Hello everyone. I am Muhammad Tariqul Islam, lecturer, Department of BBA Professionals, Donia University College. আজকে আমরা অনলাইনের BBA 4th year 8 সেমিস্টারের সিকিউরিটি অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সের অনলাইন সেকেন্ড ক্লাস করব। আমরা বেসিক্যালি থিওরি নিয়ে আলোচনা করতেছিলাম। তো অনেকগুলো থিওরি আমরা ফার্স্ট ক্লাসে করেছি। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার দ্য ইনভেস্টমেন্ট সেটিং এই চ্যাপ্টারের বেসিক কিছু থিওরি নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় আসে। তো সেরকম কিছু থিওরি নিয়ে আলোচনা করে আমাদের অনলাইনে, যেহেতু অনলাইনে আমাদের ব্রড অনেক ডিটেইলস ক্লাস নেওয়া সম্ভব হয় না, সো আমরা চেষ্টা করব সংক্ষেপে মূল বিষয়বস্তুগুলো তুলে ধরার। আমাদের চ্যাপ্টার হচ্ছে আজকে ইনভেস্টমেন্ট সেটিং, দ্য ইনভেস্টমেন্ট সেটিং। এখানে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। আমরা জানি ইনভেস্টমেন্টের বাংলা হচ্ছে বিনিয়োগ, কিন্তু বিনিয়োগটা আসলে কি? ইনভেস্টমেন্ট ইজ বেসিক্যালি দ্য ইউজ অফ মানি ইন দ্য হোপ অফ মেকিং মোর মানি, অর্থাৎ কোনো টাকা ইউজ করা, আরও বেশি টাকা উপার্জন করার জন্য, মানি উপার্জন করার জন্য, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি। ইনভেস্টমেন্ট is the use of money in the hope of making more money. তো ইনভেস্টমেন্ট মানে হচ্ছে টাকা ইউজ করা, সে আশা নিয়ে যে এই টাকা দিয়ে আমি আরও বেশি টাকা আয় করব। সো ইনভেস্টমেন্ট ইজ দ্য ইউজ অফ মানি ইন দ্য হোপ অফ মেকিং মোর মানি। সো এই মানিটা আমরা ইউজ করতে পারি বিভিন্নভাবে। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্রয় করতে পারি, আমরা রিয়েল এস্টেট কেনাবেচা করতে পারি, আমরা স্টক, বন্ড সহ নানান ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা অন্য আইটেমসে বিনিয়োগ করতে পারি, অন্য আইটেমসে টাকা ইউজ করতে পারি, যেখান থেকে আমাদের রিটার্ন আসবে, রিস্ক বিয়ার করতে হবে। সেই সমস্ত টাকা ইউজ করাকেই বা এই টাকা ইউজ করার নামই বলা হয় হচ্ছে বিনিয়োগ। সো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাসেটেও আমরা বিনিয়োগ করতে পারি। 2 নম্বর হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। Characteristics of ইনভেস্টমেন্ট। কিছু বৈশিষ্ট্য আমাদের এখানে আলোচনা করব। ইনভেস্টমেন্টের বৈশিষ্ট্যগুলো কেমন থাকে, অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের আছে। তো সাধারণত যেহেতু এটা খুব সহজ একটা ব্যাপার, আমরা খুব সংক্ষেপে 2-4টা পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করব। প্রথম হচ্ছে আমাদের রিটার্ন থাকবে, আমাদের রিস্ক থাকবে, আরেকটা হচ্ছে আমাদের সেফটি থাকবে, এই 3টা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করি। যে একটা ইনভেস্টমেন্টের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, আপনার বইয়ে দেখবেন অনেক বৈশিষ্ট্য আছে, ইনভেস্টমেন্টের বিভিন্ন নানামুখী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা মূলত জানবো আজকে 3টা বৈশিষ্ট্য। রিটার্ন থাকবে, রিস্ক থাকবে এবং আমার কিছু সেফটি থাকবে। এই 3টাই মূলত আমাদের আজকে ইনভেস্টমেন্টের একটা বৈশিষ্ট্য হবে। প্রথমত হচ্ছে আমাদের রিটার্ন। আমরা জানি টাকা ইউজ করার মূল উদ্দেশ্যই কিন্তু থাকে টাকা আয় করা। সো রিটার্ন হচ্ছে ইনভেস্টমেন্টের অন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। সো হোয়েন দেয়ার ইজ ইনভেস্টমেন্ট দেয়ার ইজ রিটার্ন। দ্য রিটার্ন মে বি পজিটিভ or নেগেটিভ or হোয়াট এভার, বাট
রিটার্ন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনভেস্টমেন্ট। সো কোথাও টাকা ইনভেস্ট করলেই সেখানে রিটার্নের প্রশ্নটা কিন্তু আসবে, সেজন্য রিটার্ন একটা রিস্ক। আমরা একটা কথা প্রায় জানি বিজনেসে, যে নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। বিজনেস করতে গেলে তো আমাদের ইনভেস্টমেন্টের দরকার হয়, আর ইনভেস্টমেন্ট যেখানেই থাকবে সেখানে রিস্ক থাকবে। আপনার লাভ হতে পারে, লসও হতে পারে। দেয়ার ইজ এ প্রফিট, অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ এ লস। সো দেয়ার ইজ এ রিস্ক ইন এভরি ইনভেস্টমেন্ট। এজন্য রিস্ক হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপর হচ্ছে সেফটি। সেফটি হচ্ছে নিরাপত্তা। আপনার টাকা বিনিয়োগ করা যদি একটা নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু কেউ বিনিয়োগ করবে না। সাপোজ আমরা জানি সাম্প্রতিক সময়ে শেয়ার মার্কেটে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেজন্য আমাদের বিনিয়োগের পরিমাণও কিন্তু কমছে, বিনিয়োগের পরিমাণ কমছে। যেহেতু নিরাপত্তা কমছে, আমাদের বিনিয়োগের পরিমাণও কমছে। বিনিয়োগের সাথে অর্থাৎ ইনভেস্টমেন্টের সাথে সেফটির একটা পজিটিভ রিলেশনশিপ আছে। অর্থাৎ সেফটি বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, আবার সেফটি যদি কমে যায় ইনভেস্টমেন্টও কমবে। কারণ কেউ তো নিজের সমস্ত ক্যাপিটালকে, নিজের সমস্ত টাকা পয়সাকে বিপদে ফেলতে চাইবে না। এজন্য যেখানে সেফটি বাড়বে মানুষ সেখানে বিনিয়োগ করবে, যেখানে সেফটি থাকবে না বিনিয়োগ করবে না। সো there are more others characteristics of investment, but this three is the basic characteristics of an investment. আমরা এই প্রশ্নের উত্তর যদি জানার চেষ্টা করি, হোয়াট আর দ্য মেজার অফ রিস্ক অ্যান্ড রিটার্ন, কীভাবে রিস্ক এবং রিটার্নকে মাপতে হয়। ফাইন্যান্সের কোর্স যেগুলো আপনারা আগে করছেন বিবিএতে, সেখানে অনেকগুলো মেজারমেন্ট ক্রাইটেরিয়া ছিল যে কীভাবে আসলে রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেট করতে হয়। সো আমরা হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নটা জানার চেষ্টা করব। মেজার অফ হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন। আমরা আজকে জানবো মেজার অফ হিস্টোরিক্যাল রেট অফ রিটার্ন, কীভাবে আসলে হিস্টোরিক্যাল রেট অফ রিটার্নকে ক্যালকুলেট করতে হয়। এর দুইটা মেথড আছে, আমরা জানবো। এটা হচ্ছে আমাদের HPR এবং HPY, এই দুটো জিনিস। HPR এর মানে হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, বা এটাকে আমরা বলি HPR। HPR মানে হচ্ছে, HPR এর ফুল এলিব্রেশন হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আপনি কোনো ইনভেস্টমেন্ট যতটুকু পিরিয়ড পর্যন্ত রাখলেন, ততটুকু পিরিয়ডের যে রিটার্নটা, সেটাকে আমরা বলবো হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আমি আবার বলছি, যখন কোনো ইনভেস্টমেন্ট আমরা যতটা টাইম পর্যন্ত রাখবো, যতটা পিরিয়ড অর্থাৎ সময় পর্যন্ত আমরা ধরে রাখবো, হোল্ড করে রাখবো, সেই পিরিয়ডের যতটুকু রিটার্ন, সেই পিরিয়ডটাকে আমরা বলি হোল্ডিং পিরিয়ড, এবং সেই পিরিয়ডের যে রিটার্নটা সেটাকে আমরা বলবো হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এটা ক্যালকুলেট করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট divided by beginning value of investment. এই হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করার সূত্রটা হচ্ছে এন্ডিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডিভাইড বাই বিগিনিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। এটাকে আমরা
এই সূত্র ব্যবহার করে আমরা কোনো প্রতিষ্ঠানের এইচপিআর বের করতে পারি। এবং এইচপিআর মানে আমরা জানলাম যে কোনো একটা ইনভেস্ট যতটা টাইম পর্যন্ত আমরা ধরে রাখবো সেই টাইমটাকে আমরা বলবো হোল্ডিং পিরিয়ড, এবং ওই পিরিয়ডে যতটুকু রিটার্ন আসবে, যতটুকু আয় আসবে, রিটার্ন আসবে, সেই রিটার্নটাকে আমরা বলবো হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা এইচপিআর। আরেকটা হচ্ছে আমার হোল্ডিং পিরিয়ড, যেটা এটা হোল্ডিং পিরিয়ড ইল্ড। হোল্ডিং পিরিয়ড ইল্ড মানে হচ্ছে যতটুকু পিরিয়ড আমি আমার ইনভেস্টমেন্ট রাখলাম তার টোটাল যে রিটার্নটা, সেটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখাই, সেটাকেই বলা হচ্ছে আমাদের হোল্ডিং পিরিয়ড ইল্ড। আমি আবার বলি, টোটাল সময়ে, একটা ইনভেস্টমেন্টের টোটাল সময়ে, গিভেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই হোল্ডিং পিরিয়ড ইল্ড ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ রিটার্ন ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম স্টেটেড অ্যাজ পার্সেন্টেজ। অর্থাৎ কোনো একটা ইনভেস্টমেন্টের নির্দিষ্ট সময়ের টোটাল রিটার্ন যেটা পার্সেন্টেজ আকারে দেখানো যাবে, সেটাকে আমরা বলবো হোল্ডিং পিরিয়ড ইল্ড। এটা বের করার সূত্রটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড ইল্ড হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন মাইনাস 1। এই সূত্র ব্যবহার করে আমরা হোল্ডিং পিরিয়ড ইল্ড এবং হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করতে পারবো। সো এই দুটো মেথডের মাধ্যমেই মূলত এই চ্যাপ্টারের রিস্ক এবং রিটার্ন ক্যালকুলেট করা যায়। আমাদের প্রশ্ন ছিল হোয়াট আর দ্য মেজার অফ ক্যালকুলেটিং রিস্ক অ্যান্ড মেজারিং রিস্ক অ্যান্ড রিটার্ন। সো আমরা এই এইচপিআর এবং এইচপিওয়াই দ্বারা আমরা সেটা কিন্তু করতে পারবো। তারপর আমাদের এক্সাম কিটে 7 নম্বর প্রশ্নটা আমরা দেখব, ডিটারমিনেন্টস অফ required rate of return। অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা, সেটা ডিটারমিনেন্টস অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ডিটারমিনেন্টসগুলো কী কী। আমরা জানি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে হচ্ছে রিকোয়ার্ড রেট ইজ দ্য মিনিমাম রিটার্ন দ্যাট দ্য ইনভেস্টর উইল অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাভেলেবল রিস্ক। অর্থাৎ যে রেটটাই একজন ইনভেস্টর বা যে রেট অফ রিটার্ন একজন ইনভেস্টর রিসিভ করবেই সমস্ত রিস্ক বহন করার পরেও, সেটাকে আমরা বলবো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সমস্ত রিস্ক বাদ দেওয়ার পরও, সমস্ত ইনফ্লেশন, এক্সটার্নাল, ইন্টারনাল সব ফ্যাক্টর ফেস করার পরও একজন ইনভেস্টর যে মিনিমাম রেট অফ রিটার্নটা রিসিভ করবে, সেটাকে আমরা বলবো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ডিটারমিন্যান্ট কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেগুলো হচ্ছে টোটাল রিস্ক ফ্রি রেট, তারপরে হচ্ছে নমিনাল রিস্ক ফ্রি রেট, নমিনাল রিস্ক ফ্রি রেট, আর হচ্ছে আমার রিস্ক প্রিমিয়াম। এই তিনটা জিনিসের উপরেই মূলত আমাদের রিস্ক ফ্রি মানে যেটা সম্পূর্ণ রিস্ক ছাড়া যেটা আয় হবে, নমিনাল রিস্ক ফ্রি মানে হচ্ছে যেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয়নি যেটা, এবং রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা, তার উপরে যেটা আমরা আয় করব মার্কেটে যে রিটার্নের, তার দুটো যে তফাৎটা, সেটাকে আমরা বলবো রিস্ক প্রিমিয়াম। এটা আমরা ক্লাসে আগে অনেক আলোচনা করছি, সামনে আমরা আরও আলোচনা করব যদি সময় পাই। অনলাইনে এগুলো আসলে ডিটেইলস দেওয়া সম্ভব না। আপনারা মনে রাখবেন এই তিনটা জিনিসের মাধ্যমে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ক্যালকুলেট করা সম্ভব। আমাদের এক্সাম কিটে 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য রিস্ক প্রিমিয়াম অফ অ্যান ইনভেস্টমেন্ট। সো আমরা ইনভেস্টমেন্ট যেহেতু সম্পর্কে জানছি,
যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে ইনভেস্টমেন্ট ডেফিনিশনে প্রথমে শিখছি, তাহলে আমরা প্রথমে এখন ফান্ডামেন্টাল ফ্যাক্টরস এটা শিখলে আমাদের 8 নম্বর প্রশ্নটা হয়ে যাচ্ছে। ফান্ডামেন্টাল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য রিস্ক প্রিমিয়াম, the risk premium of an investment. The risk premium of investment. কোন কোন ফ্যাক্টরগুলো একটা ইনভেস্টমেন্টের রিস্ক প্রিমিয়ামকে প্রভাবিত করে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে বিজনেস রিস্ক, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক, তারপরে হচ্ছে আমার লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক, তারপর হচ্ছে কান্ট্রি স্পেসিফিক রিস্ক, আমাদের এখানে দেখবো যে কোন ধরনের ফ্যাক্টরগুলা কোন কোন ফ্যাক্টরের উপরে আমাদের আসলে কোন একটা ইনভেস্টমেন্টের রিস্ক প্রিমিয়াম ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে বিজনেস রিস্ক। একটা বিজনেস পরিচালনা করতে গেলে সাধারণভাবে যে রিস্কগুলো হয়ে থাকে একটা পজিশনে, সেটাকে বিজনেস পরিচালনা করতে যে রিস্কগুলো হয়ে থাকে এটাকে বিজনেস রিস্ক বলে। তার হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক, অর্থাৎ একটা পজিশন ফাইন্যান্সিয়াল সোর্সগুলো থাকে, সেভাবে ফাইন্যান্স সাপোজ স্টকে কমন স্টকের মাধ্যমে হতে পারে, এটা লোনের মাধ্যমে হতে পারে, অন্য কোনো মাধ্যমে হতে পারে। সেই ধরনের সোর্স থেকে টাকা নেওয়া এবং সেই টাকার বিনিয়োগের ক্ষেত্রে যদি কোনো রিস্ক অ্যারাইজ করে তখন সেটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল রিস্ক। তারপর হচ্ছে লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি মানে হচ্ছে তারল্য, কোনো একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা কোনো একটা লং টার্ম অ্যাসেট দ্রুত বিক্রি করে টাকায় রূপান্তর করার ক্ষমতাকে আমরা লিকুইডিটি বলি। এবং লিকুইডিটি রিস্ক মানেই হচ্ছে যদি কিনা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে দ্রুত ক্যাশটাকে কনভার্ট করা যাবে কি যাবে না, এই যে রিস্কটা সেটাকে আমরা বলবো লিকুইডিটি রিস্ক। তারপর হচ্ছে এক্সচেঞ্জ রেট রিস্ক। আমরা জানি এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে একটা দেশের মুদ্রার সাথে একটা দেশের মুদ্রা যে বিনিময় হয় বা ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে যে রেটটা নির্ধারণ হয় সেটাকে আমরা এক্সচেঞ্জ রেট বলি। সেই এক্সচেঞ্জ রেটের কারণে অনেক সময় রিস্ক হতে পারে। সে ফর এক্সাম্পল আমি যদি এখন আমেরিকাতে পোশাক রপ্তানি করি, এখন দেখা যাচ্ছে $1 সমান 80 টাকা আজকে তাহলে রপ্তানি করার দিন হলো, প্রোডাক্ট পাঠানোর দিন হলো $1 সমান 85 টাকা। তখন কিন্তু আমি লসের সম্মুখীন হব, কারণ ডলার শক্তিশালী হয়ে গেছে টাকার এগেনস্টে। তখন যে রিস্কটা অ্যারাইজ হবে ওটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট রিস্ক। তারপর হচ্ছে আমাদের কান্ট্রি স্পেসিফিক রিস্ক। কান্ট্রি স্পেসিফিক রিস্ক মানেই হচ্ছে কোনো একটা দেশের পলিটিক্যাল সিচুয়েশান বা দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ কোনো গোলযোগের কারণে যদি কিনা কোনো বিজনেসের রিস্ক অ্যারাইজ হয় তখন সেটাকে আমরা কান্ট্রি স্পেসিফিক রিস্ক বলবো। দশ নম্বর প্রশ্ন, রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটাই বলেন না কেন, একটা প্রতিষ্ঠান সমস্ত ঝুঁকি বাদ দিয়ে ঝুঁকি কাটিয়ে যে রিস্কটা যে রিটার্নটা পায় বা যে রেটে রিটার্নটা পায় সেটাকে আমরা বলি রিস্ক ফ্রি রেট। অর্থাৎ যে রেট অফ রিটার্নে কোনো রিস্ক নাই সেটাকে আমরা বলবো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর রিস্ক ফ্রি রেট। তারপর হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ রিস্ক প্রিমিয়াম? রিস্ক প্রিমিয়াম মানেই হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন থাকে, সাপোজ 5% পর্যন্ত আমাদের কোনো রিস্ক নাই, কিন্তু 5%-এর উপরে গেলে আমাদের রিস্ক থাকে। এখন রিস্ক প্রিমিয়াম হচ্ছে সেটা মার্কেটে যে রিস্কটা আছে
এবং রিস্ক ফ্রি রেট যেটা আছে, এই দুটো তফাৎ যেটা আমি আবার বলছি, মার্কেটে কোনো বিজনেসে যে ধরনের রিস্ক থাকে, কোনো প্রোডাক্টে বা বিজনেসে যে রিস্ক থাকে এবং রিস্ক ফ্রি যে রেটটা থাকে, এই দুটো রেটের পার্থক্যকে আমরা বলবো রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম আমরা বলবো। এটাকে আমরা এভাবে দেখাতে পারি, বিটা মার্কেট রেট, রিটার্ন বেসড অন মার্কেট অ্যান্ড রিটার্ন ফ্রি, রিস্ক ফ্রি। এই দুটোকে আমরা বলি, এই সূত্রের মাধ্যমে আমাদের রিস্ক প্রিমিয়ামটা বের করতে হয়। এখানে বেটা কিন্তু কোইফিশিয়েন্ট, এটা মনে রাখবো আমরা। বেটা হচ্ছে আমাদের কোইফিশিয়েন্ট এবং মার্কেট রিটার্ন বলবো এটাকে বলা হয় মার্কেট রিটার্ন। আর এটা হচ্ছে আমাদের রিস্ক ফ্রি রিটার্ন। তাহলে দেখেন, এটা বেটা তো আমাদের কোএফিশিয়েন্ট। একটা প্রতিষ্ঠানের বা একটা বিজনেসের বা একটা প্রোডাক্টের মার্কেট রিটার্ন এবং রিস্ক ফ্রি রিটার্নের তফাৎটাকে বলতে আমাদের রিস্ক প্রিমিয়াম বলা হয়। সিস্টেমেটিক ভার্সাস আনসিস্টেমেটিক রিস্ক। আমি সংক্ষেপে আলোচনা করি। সিস্টেমেটিক রিস্ক হচ্ছে যেটার উপরে বিজনেসের কোনো হাত থাকে না। সাপোজ গভর্নমেন্ট যদি ট্যাক্স ইম্পোজ করে, সেখানে আমাদের কোনো হাত নাই। কোনো যদি ন্যাচারাল দুর্যোগ আসে, তাহলে সেটার উপর আমাদের কোনো হাত নাই। এই ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর যে যদি বিজনেসকে রিস্কের মুখে ফেলে দেয়, সেটাকে আমরা বলবো সিস্টেমেটিক রিস্ক। আর আনসিস্টেমেটিক রিস্ক হচ্ছে যেটা বিজনেসে নিয়ন্ত্রণ করতে পারবে। সে ফর এক্সাম্পল, যদি আমাদের প্রোডাকশন কমায় দেওয়া হয়, বাড়ায় দেওয়া হয়, বিজ্ঞাপন কমানো হয়, বাড়ানো হয়, এই সমস্ত কারণে যে রিস্কগুলো অ্যারাইজ হয়, যেগুলো বিজনেস চাইলেই কন্ট্রোল করতে পারে, সেগুলোকে আনসিস্টেমেটিক বলে। যেগুলো চাইলেই কন্ট্রোল করা যায় না, এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো, সেগুলোকে আমরা বলবো সিস্টেমেটিক রিস্ক। 9 নম্বর প্রশ্ন দেখেন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স nominal risk free rate, nominal risk free rate। এখানে ক্যাপিটাল মার্কেট ফ্লেক্সিবিলিটি, আরেকটা হচ্ছে আমাদের রেট অফ ইনফ্লেশন। নমিনাল রিস্ক ফ্রি রেটটা আসলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, ওকে। আমাদের নমিনাল রিস্ক ফ্রি রেট মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে রেট অফ ইনফ্লেশন। আমরা জানি ক্যাপিটাল মার্কেট নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে, যেখানে শেয়ার, বন্ড বা স্টক কেনা বেচা, সেখানে ক্যাপিটাল মার্কেট বলে। এটার উপর ডিমান্ড সাপ্লাইয়ের উপরে মূলত ক্যাপিটাল মার্কেট ডিপেন্ড করে। আর ইনফ্লেশনের উপরে দুটো জিনিসের উপর নমিনাল রিস্ক ফ্রি রেট নির্ভর করে। এটাই আমাদের এক্সাম কিটের 12 নম্বর প্রশ্ন ছিল যে মেজর সোর্সেস অফ আনসার্টেইনটি। আর আনসার্টেইনটির মেজর সোর্সগুলো কী কী, এটা আমরা কোর্সের নাম্বার 8-এর মধ্যে আলোচনা করে আসছিলাম। সেখানে আমাদের ছিল এই যে বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক এবং কান্ট্রি স্পেসিফিক রিস্ক, যেগুলো আমরা আলোচনা করছিলাম কোর্সের নাম্বার 8-এ। সেই পয়েন্টগুলাই এই কোর্সের নাম্বার 12-এর অ্যান্সার, অতএব এটা আমাদের আলাদা দরকার নাই। আর 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিটারমিনেন্টস অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এটা আমরা যদি আগে দেখছি, এটার ডিটারমিনেন্টসগুলো কী কী, 3টা মেইনলি: টাইম ভ্যালু অফ মানি, আরেকটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ ইনফ্লেশন, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ইনভলভমেন্ট অফ রিস্ক অন ইনভেস্টমেন্ট। এই 3টা জিনিসই হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্নের ডিটারমিনেন্টস। তো হোপফুলি আমরা আগামী দিন চ্যাপ্টার 3 থিওরিগুলো নিয়ে আলোচনা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম।